কাঙ্ক্ষিত সেই ভোট গ্রহণ। তার আগে আমরা কথা বলবো জামাত ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেলের সাথে। আবিদুর রহমান সোহেল, আপনি তো জামাত ইসলাম থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে। যদি বলতে চাই যে আর কয়েক ঘন্টা, অর্থাৎ রাত পোহালেই হয়তোবা ভোট গ্রহণ শুরু হবে, তো ভোটের প্রস্তুতি মিলিয়ে সবকিছু মিলিয়ে কতটুকু প্রস্তুত আছেন, বা আপনার দল কতটুকু প্রস্তুত সেই ভোট উৎসবে অংশগ্রহণ করতে? ধন্যবাদ। আমরা তো নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে প্রস্তুতি নিচ্ছি। আমাদের প্রস্তুতি পর্ব মোটামুটি শেষ, কিন্তু ঝামেলা হচ্ছে যে এখানে যেভাবে পরিকল্পিতভাবে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার চিন্তা করা হয়েছে, আমরা শেষ পর্বে এসে একেবারে হতবাক। গতকাল 10-12 দিন আগে রিটার্নিং অফিসারের কাছে এখানকার প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসারের তালিকা চেয়েছিলাম, কিন্তু তারা দিতে অপারগতা প্রকাশ করেন। একাধিকবার চাওয়ার পরও দেননি। কিন্তু গতকাল আমরা জানতে পারলাম যে এখানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা বেশিরভাগই একটা দলের সাথে জড়িত, জাতীয়তাবাদী দলের সাথে জড়িত। বিশেষ করে ব্যাংকে যারা কর্মকর্তা এখানে নিয়োগ পেয়েছেন তারা সকলেই জাতীয়তাবাদী ব্যাংক কল্যাণ সমিতির সদস্য। একজন তো নিয়াজ সাহেব, তিনি তো একবারে সভাপতি, জাতীয়তাবাদী ব্যাংক কল্যাণ সমিতির সভাপতি। এইভাবে আমরা দেখেছি প্রায় 20-22 জন তারা জাতীয়তাবাদী বিভিন্ন দলের সাথে পদধারী নেতা। আমরা আজকে আরো অবাক হলাম যে আজকে দেখলাম এক কলেজের এক অধ্যাপককে দেওয়া হয়েছে যিনি জুলাই শহীদের হত্যা মামলার আসামি। তো এখান থেকে আমরা খুবই সন্দিহান যে এই আবিদুর রহমান, আপনি কিছুটা আগে, অর্থাৎ আজকে বিকেলেই যদি বলি, সংবাদ সম্মেলন করেছেন, এই অভিযোগগুলো সেখানে করেছেন। তো সে ইতিমধ্যে আমরা সেগুলো জানিয়েছি। আপনারা একটি বিষয় এনেছিলেন যে পরিবেশ নেই এবং ভয়ভীতি দেখানো হচ্ছে। তো এই বিষয়ের উপর কোনো সুনির্দিষ্ট অভিযোগ আছে কিনা? সুনির্দিষ্ট তো অভিযোগ আমরা লিখিত আকারে প্রায় 16-17টি দিয়েছি, কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখিনি। তো আমরা আজকেও সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কথাগুলো বলেছি, রিটার্নিং অফিসারকে আবারও বলেছি, আজকেও 2-1টা লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এখানে যেটা অবস্থাটা এমন, বেড়াই যদি খ্যাত খায় তাহলে সেখানে তো করার কিছু থাকে না। আমার কাছে এরকমই মনে হয়েছে যে এখানে যারা নির্বাচন পরিচালনা করছেন তারা একটা দলের দ্বারা প্রভাবিত এবং একটা দলকে জিতিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী যদি বলে বিএনপি সমর্থিত যিনি প্রার্থী রয়েছেন, তার সাথে আমি কথা বলেছিলাম, এবং যিনি বলছেন যে এই আসনটি মানে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত, জনগণ বিএনপিকে ভোট দেওয়ার জন্য বেশি প্রস্তুত। কিন্তু যেহেতু বিএনপিকে ভোট দিবেন এবং সেই সংখ্যা থেকেই আপনারা হয়তো বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আসছেন, এবং এগুলোর কোনো তথ্যভিত্তিক তেমন কোনো নেই, তেমন কোনো এগুলোর গুরুত্ব নেই। বা যদি বলি যে জনগণকে ভয়ভীতি দেখানোর এই পুরো বিষয়টাকেই তারা অস্বীকার করেছেন। পাশাপাশি একটি অভিযোগ করা হয়েছে যে যখন জনগণ ভোট দিতে প্রস্তুত, বা ভোট কিছুক্ষণ পরে হয়তো ভোট শুরু হবে, কয়েক রাত পহলেই যখন উৎসবমুখর আকারে ভোট দিবে, তখন আপনারা এটাকে বিতর্কিত করার জন্য বা এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের অভিযোগ আনছেন। এটাকে কন্ট্রোল করবেন কিভাবে? এইটা তো ওনার কাছে তো আমরা অভিযোগ দেবো না, অভিযোগ দিয়েছি রিটার্নিং অফিসারের কাছে। ব্যবস্থা নেবেন রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিস কি ব্যবস্থা নিয়েছেন? দৃশ্যমান কোনো পদক্ষেপ তারা নেননি। আগেই বলেছি তারা একটা দলের দ্বারা প্রভাবিত। আপনারা কি ভোটে অংশগ্রহণ করবেন? আমরা ভোট আবারও রিটার্নিং অফিসারের কাছে আজকে আমরা যোগাযোগ করেছি, বলেছি। আজকে আমাদের বিরোধী দলীয় আমার প্রতিপক্ষ তিনি একটা সংবাদ সম্মেলনে বিভিন্ন ধরনের আপত্তিকর কথাবার্তা বলেছেন। বিশেষ করে হিজাবধারী নারীদের ভোট কেন্দ্রে যাওয়া যাবে না, হিজাব না খুলে, এ ধরনের একটা অভিযোগ তিনি দাবি করেছেন, যেটা গোটা দেশে আমার সম্ভবত এটা নিয়ে সমালোচনা হচ্ছে। বগুড়াতে নারীরা মিছিল করেছে, হিজাবধারী নেকাবধারী নারীরা মিছিল করেছে, এবং প্রশাসনের কাছেও তারা লিখিত দিয়েছে, আমরাও এই অভিযোগটি দিয়েছি। এইভাবে তারা চেষ্টা। এই বিষয়েও আমরা কথা বলেছিলাম, যদি বিএনপি সমর্থিত যিনি প্রার্থী তার কাছে বলেছেন যে তিনি বলেছেন যে তিনি হিজাব খোলার কথা উনি বলেননি। উনি বলেছেন যে যেহেতু
নেকাব খোলার জন্য মুখের যেটা অংশটা সেইটা খুলে, অর্থাৎ ওনার কথা হচ্ছে যে যদি হিজাব পরে মুখ ঢেকে কেউ ভোট দেয় তাহলে যিনি ভোটার তার ভোট হয়তো অন্য কেউ দিয়ে যেতে পারে। এটা যদি না খুলে তো এটা কিভাবে নিশ্চিত হবে, একটু যদি ব্যাখ্যা করেন। বাংলাদেশে শুধু নয়, গোটা পৃথিবীতেই নেকাব মুসলিম মহিলারা পরিধান করে এবং এই নেকাব নিয়ে গোটা বিশ্বে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হয়েছে এবং নেকাবের পক্ষেই রায় এসেছে, আদালত পর্যন্ত গিয়েছে। হ্যাঁ, এটার ব্যাপারে কথা হলো, কোনো মহিলা কিছু সন্দেহ হয় সেখানে মহিলা দ্বারা সেটা তার পরীক্ষা করা যেতে পারে। যে হিজাব পরে নারীরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন এবং যদি কোনো সন্দেহ হয় তাহলে সেক্ষেত্রে নেকাব খেলে সেটা নারীরাই সেটা করবে। তো এই কিন্তু উনি যেটা বলেছেন সেটা তো সংবাদ সম্মেলনে এটা গোটা পৃথিবীতে ভিডিওটা আছে, উনি সরাসরি বলেছেন যে নেকাবধারী কোনো তাকে নেকাব খুলতেই হবে। আমরা বলেছিলাম, তাকে বলেছেন, তিনি বলছেন যে আমি হিজাব খোলার কথা বলিনি। আমি অস্বীকার করলে তো হবে না, এটা তো তার ভিডিওতে আছে, ভিডিও থেকে অস্বীকার করা যায় না। আমি যা বলছি এটা তো পরিষ্কার, আমি যদি মরেও যাই এই ভিডিও থেকে যাবে, সুতরাং অস্বীকার করলেই এটা হয় না। বগুড়ার নারী সমাজ খুবই ক্ষুব্ধ তার প্রতি। জনাব আবিদুর রহমান সোহেল, আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে ইতিমধ্যে এই বিষয়গুলো বা দুই পক্ষের আমরা কথা শুনেছি, এখন একটু অন্যভাবে যদি আপনাকে জানতে চাই, যদি আপনি নির্বাচিত হন এই আসন থেকে, আমরা তো জানি এখানে এর আগে বিএনপি প্রতিবারই নির্বাচিত হয়েছে, শুধু বিগত সরকারের আমলে ছাড়া। তো সেখানে আমি যদি বলি যে আপনি যদি নির্বাচিত হন, বগুড়াবাসীর জন্য বা এই আসনের জন্য আপনি কি কি কাজ করবেন অগ্রাধিকার ভিত্তিতে? না, এই কথাটা ঠিক নয়, প্রতিবারই তারা নির্বাচিত এমন নয়, তারা দীর্ঘদিন নির্বাচিত এখানে হয়নি। আর এখানে জামাত মানে ৭১-এর আগেও ৭০ সালের নির্বাচনে এখানে এই আসনে জামাত ছিল, ৮৬ সালেও একবার জামাত ছিল। জামাত এখানে দুইবার নির্বাচিত থেকে দল ক্ষমতা হয়েছে, মানে গঠন হয়েছে জাতীয় দল, তারপর থেকে বেগম খালেদা জিয়া এখান থেকে নির্বাচিত হয়েছেন এবং বিএনপি সমর্থিত প্রার্থীরা কিন্তু নির্বাচিত হয়েছে। ভাবে বিএনপির এলাকা নয়, আমরা ১৪ সালের নির্বাচনে উপজেলা নির্বাচনে ৫টা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম, 11 জন, আমি সহ 11 জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। আমি এই বগুড়া সদরে বিএনপির প্রার্থী পেয়েছিল ৩৮,০০০, আওয়ামী লীগ পেয়েছিল ১৭,০০০, আমি পেয়েছিলাম ১,২৮,০০০। সেই ১,২৮,০০০ ভোট ১৪ সালে, সেটা তো এইবার দ্বিগুণ না হলেও দেড়গুণ হওয়ার কথা, কিন্তু বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এই ভোটগুলো কেড়ে নেওয়া হয়েছে। সেটা আমরা এবার টের পাচ্ছি যে যাদেরকে বিগত ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে প্রিজাইডিং অফিসার বানানো হয়েছিল, ব্যাংকারদের, জাতীয়তাবাদী ব্যাংকার কল্যাণ সমিতির নেতাদেরকে, তাদের মাধ্যমে এই অকাজগুলো হয়েছিল। আবারও তারা এই কাজ করার জন্য চেষ্টা করছিল। আমরা এটা রিটার্নিং অফিসার বরাবর আপত্তি দিয়েছি, যার জন্য কিছু প্রিজাইডিং অফিসারকে তারা অব্যাহতি দিয়েছে। কিন্তু এখনো মনে করি যে অসংখ্য জাতীয়তাবাদী দলের সঙ্গে জড়িত ব্যক্তিরা এই প্রিজাইডিং পুলিং অফিসারের দায়িত্ব পালন করছে। সুতরাং এই নির্বাচনে কি হবে আমি জানি না, তবে জনগণ হতাশ, রিটার্নিং অফিসারের নিরপেক্ষতা নিয়ে জনগণ হতাশ। তারপরেও যদি আমি নির্বাচিত হই, আমি বগুড়ার যে মানুষের জন্য যেগুলো সবচেয়ে বেশি সমস্যা, বগুড়ার যানজট, এটা নিরসন করব। সন্ত্রাসের নগরীতে পরিণত হয়েছে বগুড়া। এই সরকারি দলের মধ্যে গত সপ্তাহে প্রায় ৩ জন নিজেদের হানাহানিতে ৩ জন নিহত হয়েছে। বগুড়ায় যে পরিমাণ খুনের ঘটনা ঘটে, এটা যদি 12 দিয়ে ভাগ করা হয়, প্রতি মাসে 10 থেকে 15টা খুনের ঘটনা ঘটে। আমি সন্ত্রাস নির্মূল করব, চাঁদাবাজি নির্মূল করব, মাদক নির্মূল করব। বগুড়ায় একটা মানুষের দীর্ঘদিনের দাবি একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন করব। বগুড়া সিটি কর্পোরেশনকে একটা প্রথম শ্রেণীর সিটি কর্পোরেশনে রূপান্তরিত করব। বগুড়া বিমানবন্দর যেটা মানে ঘোষণা হয়ে আছে, মানে এখনো বাণিজ্যিকভাবে চালু হয়নি, এটা চালু করব। বগুড়ার মানুষের যে রাস্তাঘাটের সমস্যা, এই রাস্তাঘাট উন্নয়ন করব। সব কিছু মিলিয়ে বগুড়ার মানুষের বসবাসের উপযোগী সুন্দর একটা নগর হিসেবে বগুড়া গড়ে তুলবে। কিন্তু সরকারি দলের সহযোগিতা ছাড়া কি এই ধরনের বড় বড় প্রজেক্টগুলো সম্পাদন করা সম্ভব হবে? এইটা তো ভাই কতটুকু চ্যালেঞ্জ? এটা চ্যালেঞ্জিং নয় এই জন্য যে সরকারি বরাদ্দ এটা সরকারি দল বিরোধী দলের সাথে নয়, এটা সংসদ সদস্য হিসেবে আমি উপস্থাপন করব, তাদেরকে মোটিভেশন করব। এবং আমার বিশ্বাস যে যদি গণতান্ত্রিক সরকার হয়, স্বৈরাচার না হয়, তাহলে জনগণের যে দাবি, যে দাওয়া, এগুলো তারা মেনে নেবে এবং এগুলো বাস্তবায়নে সহযোগিতা করবে।
আমি কথা বলছিলাম জামাত সমর্থিত প্রার্থী আবিদুর রহমান সোহেলের সাথে। জনাব আবিদুর রহমান সোহেল যে কথাটি বলছিলেন যে তিনি যদি নির্বাচিত হন এখানে তাহলে বগুড়ার বগুড়া সদরের উন্নয়নে বিভিন্ন ধরনের উন্নয়নের পাশাপাশি তিনি সন্ত্রাসমুক্ত এবং মাদক মুক্ত একটি নগরী বগুড়াবাসীকে উপহার দেবেন। আব্দুল আহমেদ জয়, ৭১, বগুড়া।